অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণালংকারের সন্ধান পেয়েছে দুদক ও এনবিআর-এর টাস্কফোর্স। ভয়াবহ আগুনে পুড়ল কড়াইল বস্তির ১৫০০ ঘর, বেশ কয়েকজন আহত, কান্না আর আহাজারি বস্তিবাসীর, তদন্ত কমিটি গঠন। গণভোট অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন, গেজেট প্রকাশ, গণভোটের ব্যালট হবে রঙিন, জানালেন আসিফ নজরুল। কোনো ঝামেলা ছাড়াই নির্বাচন হবে, আশা মির্জা ফখরুলের। প্রবাসীদের ভোটার নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি চায় বিএনপি। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার নামে থাকা ২টি লকারে ৮৩২ ভরি স্বর্ণালংকারের সন্ধান পেয়েছে দুদক ও এনবিআর-এর টাস্কফোর্স। অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা ২টি লকার জব্দ করে দুদক ও এনবিআর-এর টাস্কফোর্স। এনবিআর সূত্র জানা যায়, মঙ্গলবার শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা ৭৫১ এবং ৭৫৩ নম্বর লকার বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন অনুযায়ী ভাঙা হয়। লকার দুটি থেকে মোট ৮৩২ ভরি স্বর্ণালংকারের সন্ধান পাওয়া গেছে। কর ফাঁকি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে এই দুটি লকার জব্দ করা হয় বলে জানা গেছে। অপরদিকে একই দিন শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের একটি শাখায় রক্ষিত লকার খোলা হলেও সেখানে কোনো স্বর্ণালংকার বা কিছু পাওয়া যায়নি। এখন পর্যন্ত সব মিলিয়ে অগ্রণী ও পূবালী ব্যাংকে থাকা ৩টি লকার জব্দ করা হলো। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেষ্টায় ৫ ঘণ্টা পর মঙ্গলবার রাতে নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর কড়াইল বস্তির আগুন। বস্তিতে যাওয়ার রাস্তা সংকীর্ণ হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস সদস্যদের। বেশ কয়েকজন আহত হয়েছে, পুড়ে গেছে ১৫০০ ঘর। এদিকে কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় উদ্বেগ ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। বিস্তারিত মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে। মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিট, কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে নগরীর সবচেয়ে বড় বস্তি কড়াইল বস্তিতে। আগুনের ভয়াবহতা এতটাই বেশি, শহরের দূর দূরান্ত থেকেও নজরে পড়ে সবার। খবর পেয়ে নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। শুরুতে ৪টি ইউনিট কাজ শুরু করলেও পরে আরও ১৬টি ইউনিট যোগ দেয়। আতঙ্কিত হয়ে বস্তি থেকে বের হয়ে আসেন বাসিন্দারা। আগুনে সর্বস্ব হারিয়ে আহাজারি করতে দেখা গেছে তাদের। একটা গাড়ি এখানে মসজিদের সামনে একটা গাড়ি, অথচ এই গাড়িটার মানে ওরা কি করতেছে জানি না, পানিটা একটু তাড়াতাড়ি করবে ওরকম কোনো এলাও দেখি না। এখানে যত ঘর বাড়ি আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, তারপর আপনি নেটের তার আছে, ডিশের তার আছে, ওই পারে তার আছে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, ঘর বাড়ি আছে, এইগুলাই ক্ষয়ক্ষতি হইব আর কি। আমরা শুনতে পারছি যে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে এখানে আগুনের উৎপত্তি শুরু হয়েছে। যারা পরিমাণ সহযোগিতা করার মতন কোনো তো ক্ষমতা নাই, আগুন জ্বলতে আছে, পানি লইয়া দেওয়ার মতন কোনো ফায়ার সার্ভিস, অনেক ফায়ার সার্ভিস আছে, কিন্তু এদিকে যাইতে পারতেছে না রাস্তা চিপার জন্য। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। এই ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তো এখন আগুন জ্বলতেছে কবরস্থানের পাশে, তো ওখানে অনেকে চেষ্টা করতেছে আগুন নিবানোর জন্য, কিন্তু পানি একটু সংকট। আমি বাবা এই জায়গায় কাজ করতেছি, আমি তো গভাই না, আমি দুপুরে গেছি বাসায় যাই দেখি। ফায়ার সার্ভিস জানায়, বস্তিতে প্রবেশের রাস্তা সংকীর্ণ হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে বেগ পেতে হয়েছে। কড়াইল বস্তিতে বর্তমানে প্রায় ১০,০০০ ঘর রয়েছে। আমাদেরকে এই বিশাল এরিয়াতে বিভিন্ন বড় বড় লাইন জোড়া দিয়ে দিয়ে আমাদেরকে এই আগুনের কাছে পৌঁছাতে হচ্ছে, এবং এখানে প্রচুর পরিমাণে আপনার ক্রাউড রয়েছে, যে কিছু আনরুলি ক্রাউডও রয়েছে যারা একটু সমস্যা করছে, কিন্তু এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে একটু টাসেলও হচ্ছে, ছোটোখাটো, তো সমস্যা নেই। তারপরে আমরা কাজ করে যাচ্ছি, আমাদের কাজে সহযোগিতা করতে যে আবার অনেক পাইপ কেটে ফেলেছে, আপনার জোড়া খুলে ফেলতেছে, এরকম কিছু কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আশা করছি যে আগামী ২-১ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমরা হয়তো একটা ভালো খবর দিতে পারবো। তবে এটা এখনো কিছু বলা যাচ্ছে না, কারণ এই পূর্ব এবং উত্তর দিকের আগুনটা এখনো ফ্লেম দেখা যাচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।
উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের পর গণভোট অধ্যাদেশ 2025-এর গেজেট জারি করা হয়েছে। মঙ্গলবার রাতে রাষ্ট্রপতির স্বাক্ষরের পর আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হয়েছে। এর আগে গতকাল সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, গণভোটের প্রশ্নগুলো যাতে সবাই বুঝতে পারে সেজন্য শিগগিরই শুরু হচ্ছে প্রচারণা। উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় অনুমোদন দেয়া হয়েছে গণভোট অধ্যাদেশ 2025। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভার বিস্তারিত জানাতে বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় গণভোট নিয়ে বিস্তারিত কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবের বিষয়ে বাংলাদেশের মানুষের মতামত বা সম্মতি জানার জন্য একটা আইন করেছি, গণভোট আইন। যে গণভোটটা হবে সেই গণভোটটা কিভাবে গ্রহণ করা হবে এই প্রক্রিয়াটা ডিটেইল আউট করার জন্য আমরা গণভোট অধ্যাদেশ প্রণয়ন করেছি। এই অধ্যাদেশটা আজকে মন্ত্রী পরিষদের সভায় চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেসব ভোট কেন্দ্র নির্ধারণ করা হবে সেসব ভোট কেন্দ্রেই গণভোট অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের ভোটার তালিকা। সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময়ই হবে গণভোট গ্রহণের সময়। নির্বাচন কমিশন জানান, রঙিন ব্যালটে অনুষ্ঠিত হবে গণভোট। প্রথাগতভাবে জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে সাদা বেজের উপরে কালো প্রিন্টের ব্যালট পেপার গ্রহণ হয়, আর এক্ষেত্রে আমরা একটা রঙিন কাগজ ব্যবহার করব গণভোটের জন্য। যে একটা রঙিন কাগজ ব্যবহার করব, রঙিন কাগজের উপরে যেটা দৃশ্যমান হয় কালো, যদি দৃশ্যমান হয় সেই দৃশ্যমান অনুযায়ী আমরা ব্যালট পেপারটা করব। এদিকে উপদেষ্টা পরিষদের সভায় প্রধান উপদেষ্টার হাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের তদন্ত রিপোর্ট তুলে দেওয়া হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে কোনো নাশকতা খুঁজে পায়নি তদন্ত কমিটি। কুরিয়ার সার্ভিসের পণ্যের স্তূপ থেকে কার্গো ভিলেজে আগুন লাগে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়ে গেছে, বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের পথেই যাচ্ছে। বিএনপি অত্যন্ত আশাবাদী, কোনো ধরনের ঝামেলা ছাড়াই আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে। মনোনয়ন নিয়ে কিছু এলাকায় বিক্ষোভকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেন তিনি। আর দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে কাজ করছে বিএনপি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশ এখন গণতন্ত্রের উত্তরণের পথে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণার পর অধিকাংশ রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। এতে নির্বাচনকে ঘিরে ইতিবাচক একটি পরিবেশ তৈরি হয়েছে। বেশিরভাগ রাজনৈতিক দল তাদের ক্যান্ডিডেট ঘোষণা করেছে এবং দেশে নির্বাচনের আবহাওয়া সৃষ্টি হয়েছে। সুতরাং আমরা কিন্তু আশাবাদী কোন রকম ঝামেলা ছাড়াই 26 ফেব্রুয়ারির প্রথম দিকে বা মধ্যবর্তী সময় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি মহাসচিব কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে দলের অবস্থানের কথা তুলে ধরেন। বলেন, নতুন প্রজন্মকে বিএনপি যথেষ্ট গুরুত্ব দেয়। ছেলেরা কি বলছে সেটা বোঝার চেষ্টা করতে হবে। নিউ জেনারেশন, তাদের ভাষা, তাদের কথা আমাদের ভাষার কথা এক হবে না। এটা বুঝে নিয়ে তাদেরকে বুঝে নিয়ে যদি আমরা এগোতে পারি তাহলে বোধহয় একটা কোঅর্ডিনেশন করা যাবে, সমন্বয় করা যাবে। আর কতদিন মারামারি করবো, আর কতদিন আমরা হিংসা, খুন, জখম এর মধ্যে থাকবো? আমাদের একটা জায়গায় আসা উচিত যেখানে আমাদের সমাজটাকে আমরা সত্যিকার অর্থে একটা শান্তির মধ্যে দিয়ে নিতে পারবো। আমার সন্তান কিসের মধ্যে দিয়ে বড় হচ্ছে, সে দেখছে এখানে হিংসা, এখানে সবসময় প্রতিহিংসা, এই বিষয়গুলো সামনে সামনে থাকবে। তার যে মন মানুষের তৈরি হচ্ছে সেটা হিংসার তৈরি। এই জায়গাটা থেকে আমাদের মনে আমাদের বেরিয়ে আসা উচিত। সভায় আইনজীবী নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন আদালতের স্বাধীনতা, মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, স্বৈরাচার বিদায়ের এই প্রেক্ষাপটে বিএনপি এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। তিনি বলেন, মেধা ও মেধাবীদের মূল্যায়ন করবে বিএনপি। আমরা যারা রাজনীতি করি তাদেরকে চিন্তা করতে হবে, এই যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা জেগেছে, এটার প্রতিফলন অবশ্যই আগামী রাজনীতিতে থাকতে হবে। মেধাবীদের নেতৃত্বে যদি বাংলাদেশ না হয়, আমরা যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা করছি, সেই প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে না। চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। যেসব দেশে প্রবাসীর সংখ্যা বেশি, সেই সব দেশে ভোটার নিবন্ধনের সময় বাড়াতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে এই তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সাথে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হয়। এরপর নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, নির্বাচন আয়োজনে বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। তিনি বলেন, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য দীর্ঘ সংগ্রাম করে আসছে বিএনপি। তিনি জানান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা অনেক বেশি। সেসব দেশে প্রবাসীদের ভোটের নিবন্ধনের সময় বাড়ানোর দাবি জানানো হয়েছে। এছাড়া এনআইডির পাশাপাশি পাসপোর্ট নিয়েও নিবন্ধনের ব্যবস্থা চালু করার পরামর্শ দিয়েছে বিএনপি। নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইসমাইল জাবিউল্লাহ। যেসব দেশে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বেশি, যেখানে যোগাযোগ ব্যবস্থা বা যাতায়াত ব্যবস্থা সমস্যা আছে, যেখানে তাদের নিবন্ধিত হওয়ার সুযোগ কঠিন, সেই সব জায়গায় নিবন্ধনের সময় বাড়ানোর জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে অনুরোধ করেছি। আমরা তাদেরকে অনুরোধ করেছি যে এনআইডির পাশাপাশি তাদের যে পাসপোর্ট, বাংলাদেশের পাসপোর্ট, এই পাসপোর্টকে তাদের পরিচিতি হিসাবে গ্রহণ করে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য আমরা অনুরোধ করেছি। রাজনীতির সঙ্গে যুক্ত কাউকে নির্বাচনী পর্যবেক্ষক হিসাবে নিয়োগ দেওয়া যাবে না। সেই সাথে পর্যবেক্ষকদের চোখ নিরপেক্ষ রাখতে প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। মঙ্গলবার আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে দিনব্যাপী সংলাপের প্রথম ধাপের বৈঠক শেষে পর্যবেক্ষকদের সিইসি বলেন, অতীতের ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে চায় কমিশন। কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ব্যক্তিকে পর্যবেক্ষক হিসাবে নিয়োগ না দেওয়ার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান সিইসি। বিদেশি কোনো নাগরিক দেশি সংস্থার পর্যবেক্ষক হতে পারবে না বলে জানান কমিশনার মোহাম্মদ আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। গত 14 সেপ্টেম্বর 66টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয় ইসি। নতুন 16টি সংস্থাকে নিবন্ধন দিতে দাবি আপত্তি আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি করে সংস্থাটি। পরে চূড়ান্ত 66টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে 14টি যুক্ত করে মোট 80টি পর্যবেক্ষক সংস্থার সাথে সংলাপ করেছে নির্বাচন কমিশন। আধুনিক, ন্যায়ভিত্তিক ও প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই বিএনপির মূল লক্ষ্য বলেছেন ঢাকা 6 আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। গতকাল রাজধানীর মার্কেট ব্যবসায়ী সমিতির আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে জনগণের দৈনন্দিন সমস্যা সমাধানে রাজনীতিবিদরা জবাবদিহির আওতায় থাকবেন। একটি নিরপেক্ষ বিচার ব্যবস্থা গড়ে তুলতে পারলে সমাজ থেকে ভয়ভীতি, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধ অনেকটাই কমে আসবে। গত বছরের রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলো নিরপেক্ষ তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান ইশরাক হোসেন। পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ এবং সব নাগরিকদের সমান অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতিও দেন তিনি। পুরান ঢাকাকে উন্নত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে বেশ কয়েকটি অগ্রাধিকারমূলক পরিকল্পনার কথা জানান বিএনপির এই প্রার্থী। শেখ হাসিনার সরকারের আমলে দেশের সম্পদের বড় অংশ কয়েকজন ব্যবসায়ীর হাতে কেন্দ্রীভূত হয়েছে উল্লেখ করে তিনি জানান, সে সময় বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। আমরা ন্যায় বিচার চাই, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, আমরা বিচার বিভাগকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করে সকলেই যাতে সেখানে ন্যায় বিচারটা পেতে পারে। এই ন্যায় বিচার নিশ্চিত করতে পারলে
সকলের জন্য, তাহলে আমি মনে করি যে আমাদের সামাজিক যে সমস্যাগুলো রয়েছে, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, মাদক থেকে শুরু করে অন্যান্য যে ধরনের সামাজিক সমস্যাগুলো আমরা ফেস করি, সেগুলোর থেকে আমরা সমাজকে উত্তরণ ঘটিয়ে বাংলাদেশ এবং বিশেষ করে পুরান ঢাকার এই অঞ্চলকে একটা উন্নত এবং বাসযোগ্য নগরী হিসেবে আমরা গড়ে তুলতে পারবো। চট্টগ্রাম নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বিদেশি কোম্পানির চুক্তির বিরুদ্ধে করা রিটের রায় ঘোষণা করা হবে 4 ডিসেম্বর। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য এই তারিখ ধার্য করা হয়। গত 20 নভেম্বর শুনানি চলাকালে রাষ্ট্রপক্ষ আদালতকে আশ্বস্ত করেছে যে রায় না হওয়া পর্যন্ত সব কার্যক্রম স্থগিত রাখা হবে। এর আগে গত 30 জুলাই এনসিটি পরিচালনার বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং একটি বিদেশি প্রতিষ্ঠানের মধ্যকার চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের বৈধতা প্রশ্নে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন এই রিট আবেদন করেন। সংসদ নির্বাচন পরবর্তীতে যে সরকার গঠিত হবে, সেই সরকারের জন্য এই নীতিগত প্রশ্ন এবং নীতিগত বিষয়গুলো রাখার জন্য মহামান্য আদালতের কাছে আমরা উপস্থাপন করেছি। আমরা আশাবাদী ন্যায় বিচার হবে, ন্যায় পাবে, বাকি এটা বাংলাদেশের জনগণের ন্যায় বিচার পাবে আমরা মনে করি, যদি রুলটা অ্যাবসলিউট হয়। মৌলিক যে আদেশ ছিল সেটাই চলবে এবং 4 ডিসেম্বর রায়ের জন্য দিন ধার্য করা আছে। সরকারের জনবিচ্ছিন্ন জনবিরোধী কোনো এজেন্ডা নাই। আরেকটা জিনিস, যারা বলছেন বন্দর গেল, বন্দর দিয়ে দেশে, আমরা আইন দিয়ে দেখাইছি বন্দর এবং বন্দর টার্মিনাল আলাদা জিনিস। আইনের মধ্যেই দুইটা ডেফিনেশন দেওয়া আছে। আমরা দিয়েছি টার্মিনালের অপারেশন দিতে চাচ্ছি, দিইনি এখনো। আর ওনারা বলছেন বন্দর গেল, বন্দর গেল। আমাদের কথা, যদি পলিটিক্যাল গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নিতে পারবেন, এই অন্তর্বর্তীকালীন সরকার একই সিদ্ধান্ত নিতে পারেন। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এলডিসি উত্তোলন ও বন্দর নিয়ে সিদ্ধান্ত নিতে পারে কেবল নির্বাচিত সরকারই। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। বলেছেন, বন্দরের বিষয়সহ কোনো দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল নির্বাচিত সরকারের। এ বিষয়ে এমন কোনো সরকার সিদ্ধান্ত নিতে পারে না যাদের নির্বাচনী ম্যান্ডেটই নেই। চট্টগ্রাম বন্দর নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এটি বাংলাদেশের অর্থনীতির প্রবেশদ্বার। সেখানে যা হয় তার প্রভাব লাখো মানুষের জীবনে অনেক গভীর প্রভাব ফেলে। বন্দরকে কেন্দ্র করে সাম্প্রতিক দীর্ঘমেয়াদী সিদ্ধান্তগুলো কোনোভাবেই রুটিন কাজ নয় বলে মন্তব্য করে তিনি বলেন, এগুলো জাতীয় সম্পদ নিয়ে কৌশলগত অঙ্গীকার। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তারেক রহমান বলেন, 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের দিকে তাকিয়ে আছে সবাই। সবার আগে বাংলাদেশ এই বিশ্বাসকে ধারণ করে দেশের ভবিষ্যৎ গড়ে তুলবে দেশের এই মানুষ বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্যদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জাতীয় নির্বাচন ঘিরে সরকারের নিরপেক্ষতা এখনও প্রশ্নবিদ্ধ। অনতিবিলম্বে বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ করে নির্বাচন পরিচালনা একটি দক্ষ ও নিরপেক্ষ উপদেষ্টা পরিষদ গঠনের দাবি জানান তিনি। মঙ্গলবার লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্প এবং পানগাঁও কন্টেইনার টার্মিনাল চুক্তি সম্পর্কে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সাইফুল হক। চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্প এবং পানগাঁও কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দুটি বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, সরকারের দায়বদ্ধতা জনগণের কাছে নাকি বিদেশি কোনো কোম্পানি বা মহলের কাছে তা পরিষ্কার করা দরকার। সভায় বক্তারা বলেন, সন্দেহজনক ও জনস্বার্থ বিরোধী কোনো চুক্তি মেনে নেওয়া হবে না। নির্বাচনের মাত্র 2.5 মাস আগে সরকার এমন গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ দীর্ঘমেয়াদে লিজ দিয়ে অতি গোপনীয়তার সাথে এই চুক্তি করেছে। ধারাবাহিক মূল্যস্ফীতি ও শ্রমবাজার সংকুচিত হওয়ায় 2025 সালে দেশের দারিদ্র্যের হার বেড়ে 21.2% হওয়ার আশঙ্কা করছে বিশ্বব্যাংক। সংস্থাটির প্রতিবেদন বলছে, স্বাস্থ্য ঝুঁকি, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো বিপর্যয়ের ধাক্কায় দেশের 1/3 তথা 6,20,00,000 মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। মঙ্গলবার রাজধানীর গুলশানে একটি হোটেলে বাংলাদেশে দারিদ্র্য ও বৈষম্য বিশ্লেষণ সমৃদ্ধির পথে অগ্রযাত্রা বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের পরিচালক ডক্টর সেবাস্টিয়ান একার্ড জানান, উৎপাদনশীল খাতের কর্মসংস্থানে স্থবিরতা বিরাজ করায় নারী ও যুবকরা ক্ষতিগ্রস্ত হয়েছে।
শহরাঞ্চলে দারিদ্র কমলেও গ্রামাঞ্চলে তেমন কমেনি। সিপিডির ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, প্রবৃদ্ধির অনুপাতে কর্মসংস্থান বাড়েনি। অন্য আলোচকরা জানান, 2010 থেকে 2022 সালের মধ্যে দেশের দারিদ্র্যের হার 31 থেকে কমে হয়েছে 18.7%। একই সময়ে চরম দারিদ্র্য কমে দাঁড়িয়েছে 5.6%। তবে 2016 সালের পর দারিদ্র্য কমার গতি অনেকটা কমেছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, দেশে গণতন্ত্র না থাকায় দারিদ্র্য সেভাবে কমেনি। সত্যিকারের গণতন্ত্র না থাকায় 2016 থেকে 2022 সাল পর্যন্ত দারিদ্র্য কমার গতি অনেকখানি কমেছে। ঘুষ, দুর্নীতি ও হয়রানির কারণে সমাজে বৈষম্য বেড়েছে। আগের সরকার দারিদ্র্য কমানোর চেয়ে অবকাঠামো উন্নয়নে ব্যস্ত থাকায় দারিদ্রতার হার সেভাবে কমেনি। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহমুবুল আলম হানিফ সহ কুষ্টিয়ার 4 আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হবে 8 ডিসেম্বর। মঙ্গলবার আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেন। সূচনা বক্তব্যে আসামিদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এ সময় তিনি ট্রাইব্যুনালকে বলেন, বিচার প্রক্রিয়া কোনো রাজনৈতিক বিরোধিতা নিষ্পত্তির জন্য নয়। আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন ট্রাইব্যুনালে বলেন, শুধু আওয়ামী লীগ করার কারণে যেন আসামিদের বিরুদ্ধে বিচার না হয়। এর জবাবে ট্রাইব্যুনাল জানান, ন্যায় বিচারের জন্য বসেছেন তারা। এই মামলায় অপর আসামিরা হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক কাজকর আলী ও সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান। আসামিদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে 6 জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। এছাড়া হানিফের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য ও ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। 4 আসামিই পলাতক। পুয়ের্তো রিকোয় মার্কিন সামরিক ঘাঁটিতে শক্তি বৃদ্ধির জেরে আরও জোরালো হচ্ছে ভেনিজুয়েলায় হামলার আশঙ্কা। এমন অবস্থায় পাল্টা হুমকি দিয়ে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, ভয়ভীতি দেখিয়ে কাজ হবে না। পুয়ের্তো রিকোর উত্তর পূর্বাঞ্চলীয় বন্দরনগরী সেইবায় মার্কিন সামরিক ঘাঁটি রুজভেল্টে রোডসে বাড়তি সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। বাড়ানো হয়েছে যুদ্ধ বিমানের সংখ্যাও। দিনরাত ওঠানামা করছে মার্কিন বাহিনীর অত্যাধুনিক ফাইটার জেট ও হেলিকপ্টার গানশিপ। সার্বিক প্রস্তুতি দেখতে ওই ঘাঁটি সফর করেছেন মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। দিয়েছেন জরুরি দিক নির্দেশনা। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে সোমবার ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নেতৃত্বাধীন সশস্ত্র গেরিলা বাহিনী কার্টেল অব সানসকে সন্ত্রাস বাহিনী হিসেবে কালো তালিকাভুক্ত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সাথে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ধরতে $50 লাখ পুরস্কারের ঘোষণাও এসেছে। একে হামলার ক্ষেত্র তৈরির অপচেষ্টা বলছে ভেনিজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়। যুদ্ধ পরিস্থিতিতে ভেনিজুয়েলাবাসীর মধ্যে উদ্বেগ ছড়ালেও কালো তালিকাভুক্তির ঘটনায় বাড়ছে যুক্তরাষ্ট্র বিরোধী অসন্তোষ। এদিকে হামলার হুমকি আর সামরিক প্রস্তুতিতে উত্তেজনা ছড়ানোয় যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করেছেন ভেনিজুয়েলা প্রেসিডেন্ট মাদুরো। বলেছেন, ভেনিজুয়েলা অজেয়, হামলা চালিয়ে ভেনিজুয়েলাকে হারানো যাবে না। ক্রিকেট, আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার সকাল 11টায় চট্টগ্রাম পৌঁছায় টাইগার টি-20 দল। আইরিশ দলও পৌঁছেছে বন্দরনগরীতে। আগামীকাল সন্ধ্যা 6টায় মাঠে গড়াবে 3 ম্যাচ সিরিজের প্রথমটি। লাল বলের লড়াই শেষ, এবার সাদা বলের লড়াই। সেখানে 2 টেস্টের সিরিজে আইরিশদের হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। ঢাকায় দ্বিতীয় টেস্টটি ছিল মুশফিকুর রহিমের 100তম টেস্ট। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত 53 রান করে নিজের মাইল ফলকের ম্যাচটি রাঙিয়ে নিয়েছেন মুশফিক, হয়েছেন ম্যাচ সেরা। টেস্টে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটে বলে দাপট দেখিয়েছে টাইগাররা। 2 ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন অধিনায়ক শান্ত, মুশফিক জয় ও লিটন দাস। 2 ম্যাচে 3টি 50 করেছেন মুমিনুল হক সৌরভ। ঢাকা টেস্টে 8 উইকেট নিয়ে টেস্টে 250 উইকেটের ল্যান্ডমার্কে পা রেখেছেন তাইজুল। সাকিব আল হাসানকে পেছনে ফেলে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন তিনি। টি-20তে যদিও টেস্টের বেশিরভাগ ক্রিকেটারই নেই, টেস্ট দলের শুধু লিটন দাস থাকছেন 20 ওভারের ক্রিকেটের নেতৃত্বে। এই সিরিজের সহ অধিনায়ক করা হয়েছে সাইফ হাসানকে। 27 নভেম্বর শুরু হবে টি-20 সিরিজ। 3টি ম্যাচই হবে চট্টগ্রামে। সংবাদ শেষ করব গ্রাউন্ড 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। অগ্রণী ব্যাংকের শেখ হাসিনার লকার ভেঙে 832 ভরি স্বর্ণালংকারের সন্ধান পেয়েছে দুদক ও এনবিআরের টাস্ক ফোর্স। ভয়াবহ আগুনে পুড়ল কড়াইল বস্তির 1500 ঘর। বেশ কয়েকজন আহত, কান্না আর আহাজারি বস্তিবাসীর, তদন্ত কমিটি গঠন।
গণভোট অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন, গেজেট প্রকাশ, গণভোটের ব্যালট হবে রঙিন, জানালেন আসিফ নজরুল। কোনো ঝামেলা ছাড়াই নির্বাচন হবে, আশা মির্জা ফখরুলের। প্রবাসীদের ভোটার নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি চায় বিএনপি। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 10টায়। এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।